নির্ভুল ভোটার তালিকাই পারে নতুন বাংলাদেশ গড়তে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের অবমূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। আবু সাইদপুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস 2026 উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। ভোট হলো উৎসবের এবং আনন্দের। আমরাও নির্ধার করছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি নির্বাচন পাবেন। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপদে এবার জাতীয় ভোটার দিবস উদযাপিত হচ্ছে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করে নির্বাচন কমিশনাররা তুলে ধরেন অতীত নির্বাচন প্রসঙ্গ ও আগামী চ্যালেঞ্জ, আর এজন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের একটি বাস্তব সম্ভাবনা এবং পরিবেশ তৈরি হয়েছে। যখন আমরা আজকে জাতীয় ভোটার দিবস উদযাপন করছি, তখন ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধারে একটি সুযোগ তৈরি হয়েছে। বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন হয়েছে। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটিভ হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। আর এর আগে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। সর্বস্তরের লোকজনের মধ্যে একটা ঐক্যমত আমি দেখছি, মানে এটার জন্য কনসেনসাস কমিশন লাগে নাই। একটা বিষয়ে সবাই একমত। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কেউ আমাকে বলে নাই। কিন্তু এছাড়াও তিনি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে প্রশাসনে নির্বাচন করতে ফ্যাসিবাদী সরকার মৃত ভোটারদেরকে জীবিত বানিয়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য দুর্বিসন্ধিমূলক নির্বাচন করে জাতিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইতিহাস সাক্ষ্যতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। আর এর আগে সকালে ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে নির্বাচন কমিশন সচিবালয়। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। সহনশীল ও সমমর্যাদার ভিত্তিতে বসবাস করলে কোনো গোষ্ঠী সম্প্রদায় আতঙ্কে থাকবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 5 আগস্টের পর যতটুকু হামলা ভাঙচুর হয়েছে তার 99 ভাগ রাজনৈতিক, 1 ভাগ ধর্মীয়। সেটাও সমর্থন করে না জামায়াত। মিরপুর 14 নম্বরে একটি রেস্টুরেন্টে ওলামা ও এতিমদের সম্মানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন জামায়াতের আমির। তিনি আরও বলেন, মানুষকে ভালোবাসবে, সম্মান করবে, এটাই কুরআন শিক্ষা দিয়েছে, কিন্তু মানুষ উল্টো হাঁটার কারণে মুসিবত জুটেছে। এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করি, তাহলে কোন শ্রেণী, গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99 ভাগ কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। জুলাই আন্দোলনে আবু সাইদ শহীদ হওয়ার 7.5 মাসের মাথায় মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই সঙ্গে চলতি মাসেই শেষ হবে হত্যা মামলার তদন্ত। রোববার মামলা দায়ের করার পর গ্রেফতার 4 আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধেও জুলাই আগস্টের গণহত্যার তদন্ত শেষ হচ্ছে এ মাসেই। সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় জড়িত 4 আসামিকে আগামী 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আন্দোলনের আইকনিক যে ব্যক্তি ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন টিম এই নির্দেশ দেন। একই সাথে 9 এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গণমাধ্যমের কাছে এর বিস্তারিত জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম। আবু সাইদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং এমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে বলেও জানান তিনি। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। আবু সাইদ হত্যায় এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ সহ অনেকেই সরাসরি জড়িত ছিলেন বলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় তিনি যখন সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কোনো হুমকি সৃষ্টি না করে দ্বিতীয় রিপাবলিক ও গণপরিষদের কথা বলে জাতির মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই চেষ্টায় ইন্ধন দিচ্ছে ওলামা মাশায়েখদের লেবাসধারী একটি মহল। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশে তত বেশি বিশৃঙ্খলা তৈরি হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও প্রথম রমজানে রাজধানীর লেডিস ক্লাবে এতিম শিশু ও ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদের চিন্তা করার জন্য অনুরোধ করব। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফেসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। আলেম ওলামাদের সঙ্গে, ওলামা মাশায়েখদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটুকু শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন যে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। আমি কিন্তু এখনও বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনও বুঝতে পারি নাই সেকেন্ড রিপাবলিক কী বলে, আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা বিশেষ উচিলে ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এরকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতা দিয়ে যাচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার বিষয়ক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে বিরাজমান সমস্যা সমাধানে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা,
তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। অপরদিকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে শেরেবাংলানগর থানা বিএনপি। আমরা 18 সালে নির্বাচন দেখে ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবী আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ দুর্নীতি দমন কমিশন। গত ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এছাড়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রিভিউ শুনানি আগামী ৮ মে ধার্য করেছেন আদালত। আর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি হবে আগামীকাল। সদ্য নিয়োগ পাওয়া পিএসসির ৭ সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকাল 11:30টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের পরিবারও উপস্থিত ছিলেন। গত 18 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন। এই ৭ জনের নিয়োগের পর এখন পিএসসির সদস্য সংখ্যা হলেন 15 জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসাবে রয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী 15 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে তদন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হলো 116 বার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এদিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত এসপি মোহাম্মদ আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাগর সারওয়ার ও মেহরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথম রোজায় জমজমাট ইফতার বাজার। রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারে মানুষ মেতে ওঠেন ইফতার কেনাকাটায়। ছিল উপচে পড়া ভিড়। কাবাব, শরবত, বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিক্রি হয়েছে বেশি। আর স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত, পরিবেশন ও মানুষের সচেতন করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি ছিল চোখে পড়ার মতো। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানী চকবাজার শাহী মসজিদের সামনে 100 বছরের পুরাতন এই ইফতার বাজার রোজার প্রথম দিনেই জমজমাট ক্রেতা বিক্রেতার হাক ডাকে। 4 প্রজন্মই বিজনেস করতেছি। গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর, এমন সব মাংসের তৈরির কাবাব, সাথে ছোলা, বাহারি শরবত, পরোটা, আরো কত কি সব মজাদার ইফতার আইটেম। আর এসবের সাথে পরিচিত হতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা সাধারণ। আমি ধানমন্ডি থেকে আসছি। হ্যাঁ, এটা একটা ঐতিহ্যবাহী ইফতারের বাজার। এখানকার যে একটা আলাদা একটা আবেদন থাকে প্রত্যেক বছর রমজানে। আর আমি মোহাম্মদপুর থেকে আসছি বড় বাপের পোলা নিতে, আর আমি এটা বাসায় নিয়ে যাচ্ছি আব্বু আম্মুর জন্য। দেশের ঐতিহ্যবাহী চকবাজার ইফতার হাট দেখতে ছুটে আসা জনপ্রিয় প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনও অভিভূত পুরান ঢাকার ইফতারির সাথে বাঙালির প্রেম দেখে। আমার কাছে মনে হচ্ছে যেন এত মানুষ কিভাবে তারা এখানে এসে শপিং করে। বড় বাপের পোলা খায়, সব বাপের পোলা খায়, কিন্তু জাতির আব্বার পোলারা কিছু খায় না। ওরা সকলে ভেতরে, ওদের জন্য আমার একটু করুণা। এবার ইফতার তৈরির উপকরণের দাম বাড়ায় বেড়েছে 15 পদ সমন্বয়ে তৈরিকৃত ইফতার। তবুও গাদাগাদি করেই কিনছেন বড় বাপের পোলাই খাই নামের এই ইফতার। জিনিসপত্রের দাম বেশি, তো এই যার কারণে একটু দামটা একটু বেশি। প্রজন্ম পর প্রজন্ম আমরা বড় বাপের পোলা, সুতি কাবাব, টিকিয়া কাবাব এগুলো কিনতে হয়। বিগত বছরের চেয়ে এই বছর একটু দাম বেশি। রোজার প্রথম দিনে ইফতার বাজার স্বাস্থ্যসম্মত কিনা সেটির মনিটরিংও ছিল বেশ চোখে পড়ার মতো। আজকে প্রথম রমজান, এ কারণে সবকিছু যদি ভুলে গেছে, এই কারণে আমরা কালকে থেকে সতর্ক। আজকেও সতর্ক দিচ্ছি, কালকে থেকে আর সতর্ক না। ভোক্তাদের নিরাপদ স্বাস্থ্যসম্মত ইফতার পরিবেশন ও মানুষের সচেতন করতে রমজান জুড়ে তাদের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। হ্যান্ড গ্লাভস যারা ব্যবহার করবে না তাদেরকেও পানিশমেন্ট দেওয়া হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রমজান উপলক্ষে ঊর্ধ্বমুখী বেগুন, শসা ও লেবুর দাম।
ইফতারের প্রয়োজনীয় এই পণ্যের কোনোটিরই দাম বেড়েছে দ্বিগুণের বেশি। খেজুর, ছোলা ও বিভিন্ন ধরনের ডালের দাম স্বাভাবিক থাকলেও ভোজ্য তেলের সংকট আরও বেড়েছে। এ নিয়ে সরবরাহকারীরা দুষছেন সাধারণ ব্যবসায়ীরা, কারণ অনুসন্ধানে কমিটি করার কথা জানায় ভোক্তা অধিকার। এস এম আরিফের রিপোর্ট। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে লেবুর শরবত যেন অপরিহার্য অংশ। বাজারে তাই চাহিদা বেড়েছে পণ্যটির। এই সুযোগে দামও চড়া। কোনো কোনো লেবুর হালি বিক্রি হচ্ছে 150 টাকায়, 120 টাকায়, 150 টাকা হালি চাচ্ছে, যেটা মানে কয়েক গুণ বেশি। ওদের কাছে জিজ্ঞাসা করলে মনে হয় যে এমন পরিস্থিতিতে লেবু ইম্পোর্ট করে নিয়ে আসছে বাইরে থেকে। এত দাম বাড়ার কারণে লেবু তো বাজারে কম আসে, বুঝছেন? কম আসার কারণে যে কোনো সবজি আপনার কম আসার কারণে দামটা একটু বেশি। আর লেবুর পাশাপাশি বেগুন, শশা, কাঁচামরিচ সহ ইফতারিতে প্রয়োজনীয় বিভিন্ন সবজির দামও বেড়েছে। কালকে ছিল আপনার মনে করেন 80 টাকা কেজি, আজকে সকালে এসে বাজারে বেগুনে নাই গিয়া 110 টাকা দাম, আমি 100 টাকা কিনে আনছি। এই সত্যি কথা, আমি এখন 120 টাকা বেচতেছি। বাইরের দেশে এটা একটা পরিপূর্ণ ইবাদতের মাস, অন্যান্য দেশে দেখা যায় অনেক ডিসকাউন্ট দেয়, কিন্তু বাংলাদেশে কয়েক গুণ দাম বাড়িয়ে এরা একটা বিজনেসের একটা সোর্স করে নেয় এই সময়। এখন তো ভাবছিলাম আমাদের নতুন সরকার আসছে, উপদেষ্টাগণ আমাদের সুলভমূল্যক জিনিসপত্র খাওয়াবে, কোনো সুযোগ হচ্ছে না। আমরা এই অভিশাপে বেরোতে পারতেছি না। নিত্যপণ্যের জিনিসের মধ্যে চিনি, ছোলা, পেঁয়াজ, আলু এবং ফলের মধ্যে খেজুরের দাম স্বাভাবিক রয়েছে। তবে ভোজ্য তেলের সংকট কাটেনি, বরং আরও বেড়েছে। সিন্ডিকেট না থাকলে গেল কোথায়? এরকম না যেটা বেনিশ হয়ে গেছে, তেল নাই, তেলটা পাইনি। এক একজনে এক এক অজুহাত দেখাইছে। কেউ বলে গ্যাসের সমস্যা, কেউ বলে কারেন্টের সমস্যা। এইগুলি দেখাইয়া এই পর্যন্ত আনছে। এখন বাজারে তেল নাই কইলেই চলে। রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্যের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তেল ডেলিগেট করতেই থাকি। সেটা কথা না, আপনারা যে কম পাচ্ছেন কি কারণ থাকতে পারে আপনার অনুমান? সেটার ব্যাপারে আমাদের ডিলার পয়েন্ট এবং কি কোম্পানিরা ভালো বলতে পারবে। ভোজ্য তেলের সংকটের কারণ অনুসন্ধানে কাজ করার কথা জানান সংস্থাটির মহাপরিচালক। আগামী আপনাকে টাইম দিচ্ছে যে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে। তাদের রমজান শেষ, মানে ডিজি মহোদয় একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবার এলো মাহে রমজান। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। গত রাতে তারাবির নামাজ আদায় ও সেহরি খাওয়ার পর রোজা রাখার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শুরু করেছেন মুসল্লিরা। পবিত্র এই মাসে করণীয় ও বর্জনীয় সম্পর্কে আরও তথ্য জানাচ্ছেন মাহবুব সৈকত। রহমত, বরকত আর নাজাতের আবাহন নিয়ে আবারও বিশ্বাসী মানুষের দোরগোড়ায় সিয়াম সাধনার মাস রমাদান। আত্মশুদ্ধি, আত্মগঠন, কল্যাণ ও তাকওয়ার মাস মাহে রমজান। মহান আল্লাহ এই মাসটিকে বহু ফজিলত এবং মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। ফলে এই মাস মুমিন বান্দার জীবনে এক দুর্লভ সুযোগ এনে দেয়। রমাদান হলো রহমতের মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মার্সি, দয়া। এজন্য তিনি জাহান্নাম বন্ধ করে দেন, জান্নাত খুলে দেন এবং তার রহমতের পরিধিকে আরও ব্যাপৃত করেন, বেশি বাড়িয়ে দেন। আমাদেরকে পরিশুদ্ধ করার এক মহান সুযোগ হলো মাহে রমাদান। এই সুযোগ তো আল্লাহ তাআলা আগামী বছর যে আপনি পাবেন কোনো নিশ্চয়তা নেই। এই জন্যে আমি মনে করি যে এই মাসটিকে আমাদের কাজে লাগানো উচিত। রমাদান পবিত্র কুরআন অবতীর্ণের মাস। মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে কুরআন। রমজানের তো আমরা জানি যে 12 মাসের মধ্যে এটা সেরা, আর সেরা হওয়ার কারণ হলো কোরআন নাজিল হয়েছে এই মাসে। কোরআনই হলো মুখ্য উদ্দেশ্য, আর কোরআনই পারে একটা ব্যক্তিকে, একটা পরিবারকে, একটা সমাজকে, একটা জাতিকে উল্টে দিতে। এবং আমরা জানি যে আইয়ামে জাহেলিয়াত ছিল পৃথিবীর সর্বকালের সবচেয়ে অধপতিত একটা সমাজ। সেটাকে রাসূল যে সামান্য কয়েক বছরে বদলে দিলেন, সেখানেও আমরা দেখি এই রমাজান, এই কোরআন। তো বিধায় দুনিয়াকে বদলে দেয় যে মাস, যে কিতাব,
সেটা কিন্তু আমাদের মধ্যে এখনো আছে এবং সেটা চলে আসছে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বিশেষ গ্রেস দিয়েছেন, যে কারণে আমরা যেমন সম্মান পাই, সওয়াব পাই 700 গুণ থেকে, এবং একটা হাদিস অনুযায়ী আল্লাহ বলছেন ইল্লা সওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিবি, এই সময় আমি আমার নিজ হাতে এইটা রিওয়ার্ড আমি দান করি। এবং সেখানটায় বলেছেন আল্লাহু আকবার আতিয়াব, আল্লাহ তাআলা আরও বেশি দিতে পারেন, 700 গুণ নয় শুধু, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দিতে পারেন। তাহলে এটা যদি হয় ভালো কাজের, তাহলে একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কেউ কোনো খারাপ কাজ করে, বিশেষ করে কনজিউমারদের কষ্টের কারণ হয়, সেটাও এই পাপটার পরিমাণও অনেক গুণে বেড়ে যাবে। মহান আল্লাহর কাছে সবারই ফরিয়াদ, সিয়াম সাধনার শিক্ষায় আলোকিত হোক জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্র। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের কিছু বণিক শ্রেণীর লোকেরা যারা বিভিন্ন সময় স্টক করে মালামাল চড়া মূল্যে, অধিক মূল্যে বাড়িয়ে তারা এখানে প্রাইস হাইক করে, যেটাকে ইসলামের দৃষ্টিতে এক ধরনের জুলম, এটা বরকতহীন একটি আয়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, মিথ্যা কেন্দ্রিক কাজ ছাড়তে পারলো না, তার খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া আল্লাহর কিচ্ছু আসা যায় না। খুব কঠোর কথা, কিন্তু চলুন আমরা একটু পরিশুদ্ধ হই, ভালো মানুষ হই, ভালো মুসলমান হই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। উৎপাদন শুরুর মাত্র 38 দিনের মাথায় আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত 1150 টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরো দমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। এই অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।